নমস্কার বন্ধুরা, পুজোবার্ষিকী আনন্দমেলা 1414-তে প্রকাশিত দুলেন্দ্র ভৌমিকের লেখা দামোদাদর কীর্তির পরবর্তী অংশ পড়ছি। অভয় তো অবাক, পাটারা আবার কলপ করে নাকি? অভয় বারান্দার লোকটার কাছে এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা বলে উঠল, কই, পাটা কোথায়? কটা পাটা? অভয় লোকটার পাশে বসে বলল, মানুষ চুলে কলপ দেয় শুনেছি, টিভিতে, কাগজে, রেডিওয় কলপের বিজ্ঞাপন হয় জানি, কিন্তু পাটার কলপ তো শুনিনি। ব্যাপারটা জানতে এলাম। লোকটা বিড়িতে টান দিয়ে যেন নড়ে চড়ে বসলো। বাপ দেখে মনে হলো অভয়ের মতো এমন আগ্রহী শ্রোতা সে হয়তো বহুকাল পায়নি। তাই হাতের বিড়িতে আরও একটা টান দিয়ে বিড়িটার আগুন মাটির দেওয়ালে টিপে টিপে নিভিয়ে দিয়ে বলল, কখনো শুনেননি বলেই অবাক লাগছে? কিন্তু অবাক লাগার কিছুই নেই। বাজারের চাহিদা বুঝে যোগান দিতে পারলেই ব্যবসা চলে, নয়তো নয়। আজ এখানে 151টা পাটা বলি হবে। তার উপর আছে অনেকের মানত করা পাটা। বছরে কত পাটা লাগে বলুন তো? সবই চাই, কালো পাটা। মাসের যোগান দিতেই নাগাল হয়ে যাচ্ছি। একে এত পাটা, তার উপর কালো পাটা। তাই সাদা পাটা এলে কিংবা আংশিক সাদা হলেও সেই পাটা আসে আমার কলপ ঘরে। 4জন কর্মচারী আছে। এই অমাবস্যার দুদিন আগে থেকে পাটার কলপ চলছে। কালী পুজোর সময়, মানে দেওয়ালিতে যে কালী পুজো, তাতে তো আরও কর্মচারী নিতে হয়, ওভার টাইম দিতে হয়। অভয় প্রশ্ন করলো, যারা মানত করেন তারা এসব জানেন? লোকটা বলল, জানাজানির কি আছে? তারা ওই কালো পাটা খোঁজাখুঁজির হেপা নিতে যাবেন কেন? তারা জানেন কালীতলায় মন্দির কর্তৃপক্ষকে বলে রাখলে তারা এই ন্যায্য দামে নিখুঁত কালো পাটা খুঁজে দেওয়ার দায় নেবে। শুধু দাম দিলেই চলবে। অভয় বলল, নিখুঁত কালো পাটা মানে কি? লোকটা আবার একটা বিড়ি ধরিয়ে নিয়ে বলল, এক পিস নিখুঁত মানুষ যেখানে পাওয়া যায় না সেখানে নিখুঁত পাটা পাওয়াও সহজ নয়। ওই জোড়াতালি দিয়ে চালিয়ে নেওয়া আর কি। নরবলি উঠল কেন জানেন? অভয় বলল, সে তো ছিল অন্যায়, বেআইনি। তাই বোধহয় সরকার আইন করে বন্ধ করে দিয়েছে। লোকটা এমন খেক খেক করে হাসলো যে সে যেন অভয়কে বিদ্রুপ করছে। অভয় বলল, হাসছেন কেন? লোকটা সাবলীল উত্তর, হাসার কথা বলছেন তো, হাসবো না কেন? সরকার তো আইন করে কত কিছু বন্ধ করেছে, করতে বলেছে, কিন্তু আদতে তাই হয়েছে কি? আসলে যে ধরনের নিখুঁত মানুষকে বলি দিয়ে দেবতার কাছে উৎসর্গ করতে হয় তেমন মানুষ তো কমে গেল। তাই নরবলিও বন্ধ হয়ে গেল। কলপ করে চুলের রং কাঁচা করা যায়, কিন্তু কাউকে মানুষ করা যায় কি? এই সময়ই ঘরের ভিতর থেকে কাঁঠাল পাতা হাতে একটা লোক বেরিয়ে এসে বলল, এবার কিন্তু তোমার সাপ্লায়ারকে একটু ফড়কে দিতে হবে। এবার যে 5 জোড়া মাল দিয়েছে তার মধ্যে 4খানায় দবদবে সাদা। কত সময় লাগছে বলো তো? লোকটা বলল, এবার আসুক, পেমেন্ট আটকে দেব। অভয় আর বেশিক্ষণ দাঁড়ালো না, শুধু চলি ভাই বলে চলে এলো। আসার আগে লোকটা বলল, আমাদের এই রং কিন্তু পাকা। বলির আগে যখন স্নান করানো হয় তখনও কিন্তু রং একটুও ফ্যাকাশে হয় না। এই জিনিস কলকাতায় পাবেন না। কালীতলায় আর বেশিক্ষণ থাকা যুক্তিযুক্ত মনে না করে বেলতলার দিকে হাঁটতে লাগলো অভয়। কিছুক্ষণ হাঁটার পর পিছন থেকে শব্দ শুনে তাকিয়ে দেখলো একটা সাইকেল রিক্সা ভ্যান আসছে। অভয় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুহাতে ইশারা করে ভ্যান গাড়িটাকে থামতে বলল। ভ্যান গাড়িটা দাঁড়ালো। অভয় বলল, ভাই, আপনি বেলতলার দিকে যাবেন? ভ্যানওয়ালা জিজ্ঞেস করলো, কেন? অভয় বলল, সকাল থেকে হাঁটছি, আর ভাই পেরে উঠছি না। এদিকে রাত বাড়ছে, রাস্তাও চিনতে পারছি না। ভ্যানওয়ালা বলল, আমি বেলতলা ছাড়িয়ে যাব, রুদ্রপুর। অভয় যেন হাতে স্বর্গ পেল। একেই বলে ঈশ্বরের কৃপা। অভয় বলল, তবে তো বেশ ভালো, আমি তো আসলে রুদ্রপুরেই যাব। ভ্যানওয়ালা বলল, তবে যে বললেন বেলতলা? অভয় বলল, রুদ্রপুর পর্যন্ত যাওয়ার কথা বলতে সাহস পাইনি। আমি তো ভাবতেই পারিনি এত রাতে রুদ্রপুর যাওয়ার কোনো লোক বা ভ্যান পাওয়া যাবে। ভ্যানওয়ালা আবার বলল, রুদ্রপুরে কোথায় যাবেন? অভয় উত্তর দিল, নাম বললে হয়তো চিনবেন, আমি যাব হরিপদ পাল, যিনি মূর্তি করেন তার কাছে। ভ্যানওয়ালা এবার রাস্তা দিয়ে ভ্যানের কাটাতনটা জারতে জারতে বলল, কি আশ্চর্য, আমি তো হরিদার কাছেই কাজ করি। কালীতলার দাশরথী সাহার মানত করা ছিল। সন্ধ্যের আগে হরিদার কাছ থেকে তারই অর্ডার মাতৃমূর্তি ভ্যানে করে পৌঁছে দিয়ে বেকাদার অনুরোধে এক পাল পাটা নিয়ে এসে কলপ করে ঢুকিয়ে দিয়ে দাশরথী সাহার কাছ থেকে পেমেন্ট নিয়ে কালীতলার বড় মন্দিরের চাতালে একটু জিরিয়ে নিচ্ছিলাম। নিন নিন, উঠে পড়ুন। রুদ্রপুর অনেকটা পথ। আপনি কি কলকাতা থেকে আসছেন? অভয় বলল, কলকাতাই বটে, তবে খাস কলকাতা নয়, কলকাতার লাগোয়া ইসাপুর। ভ্যান চালাতে চালাতে চালক বলল, ওই হলো, আজ পর্যন্ত কলকাতায় যাইনি। কলকাতা, দিল্লি, মুম্বাই কোনো কিছুই দেখিনি। আসলে জন্মে অবধি যে নিজের মাকেই দেখেনি, তার আবার অন্য কি দেখার আছে? ছেলেটার বলার মধ্যে বেদনার ছোঁয়া ছিল। ফুলের পাপড়ির গায়ে যেমন করে ফুলের রেণু লেগে থাকে, ঠিক তেমন করেই কথার মধ্যে, শব্দের মধ্যে বেদনাটুকু জড়িয়েছিল। অভয়ের মতো লববোধ সেটা বুঝতে পারল।
তারা পড়া অন্ধকার আকাশ, রাস্তার দুপাশে জমাট অন্ধকার। দূরে একটা গাছের ঝোপের মাথায় এক মুঠো জোনাকির দোলানেবা, তারই মধ্যে বেঞ্চ চলার আওয়াজ, দূর থেকে পাম্প চলার ক্ষীণ আওয়াজ, আর তিনজন নীরব যাত্রী। তখন ঠিক কত রাত, আসতে কত সময় লাগলো। শরীর ও মনের ক্লান্তি, ক্ষুধা, কোনো কিছুই অভয়ার লক্ষ্যে স্পর্শ করলো না। পৌঁছতে পারে আনন্দটাই যেন সব কিছুকে ঢেকে দিয়েছে। হরিপদ ও দামুদাদুর চিঠিটা পড়া শেষ করে ওই লবের দিকে তাকালো। লব তাকিয়ে আছে হরিপদর দিকে। হরিপদ এগিয়ে সে লবর মাথায় হাত রাখলো। অভয়ের দিকে তাকিয়ে বলল, এতকাল নরম মাটি নিয়ে আমার কাজ, এই দুটো হাত দিয়ে দেবতা গড়ি। আপনার বাগ্নেও পারবে গোড়াতে। আজকের পৃথিবীতে গড়ার লোক কম, গড়ার সময় অসময়ে নেই। আমি তো গড়ার লোক নই, ও আজ থেকে আমার কাছেই থাকবে। ওকে গড়ার দায়িত্ব আমার। তৃতীয় পর্ব আগামী দিন।